দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়নেমরোজ লাখি। দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা 40। সকাল 10টার দিকেও আজ পুরো বাড়িটা শান্ত। একটু ধীরগতি, চারদিকে আলো এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। সূর্যের কোমল আলো উঠোনে হালকা সোনালি ছায়া ফেলেছে। বাড়ির লম্বা বারান্দা জুড়ে শিউলি গাছের পাতার হালকা বাতাসে দুলছে, দুলে দুলে নরম শব্দ তুলছে। দালানের দেওয়ালে বাতাসের রোদেলা ছাপ পড়েছে, উষ্ণতা তৈরি হয়েছে চারপাশটা। আহিরের ঘরের বারান্দা থেকে পুকুর পাড়টা দেখা যায়। পুকুরের জল এখনো শান্ত, হাঁসেরা সাঁতার কাটছে হালকা ঢেউ উঠিয়ে। বাড়ির পরিবেশ এখনো হইচই নেই, এক ধরনের ভোর সকালে স্থিরতা ঘিরে আহিরও নিবিড় চোখে দূর আকাশে চেয়ে আছে। তার চোখের সামনে শুধু ফারদিন আর সুফিয়ানের কথাগুলো, একসাথে তাদের কাটানো মুহূর্তগুলো যেন তার সামনে স্পষ্ট ভেসে বেড়াচ্ছে। সুফিয়ানের শেষে কথাগুলো তার কানের ভেসে বিদ্ধ করলো, বিচ্ছেদ কখনোই সুন্দর হয় না। বিচ্ছেদ যদি হয়, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুজনের থেকে চিরদিনের জন্য দূরে সরে যাওয়া। তবে সেই বিষাক্ত আঘাত যেন মৃত্যুর মতোই কঠিন। ভালোবাসা সুন্দর, কিন্তু কখনো কখনো এর শেষ পরিণতি ভয়াবহ থেকেও বেশি হয়। ভোরবেলা বইটি পড়া শেষ করে রাফিদ মির বিছানায় শুয়ে সুফিয়ান আর ফারদিনের বিষয়ে আলোচনা করতে করতে দুজনই ঘুমিয়ে যায়। সারা রাত জাগা ছিল বলে এখনো ভেতর ঘুমাচ্ছে। আহির বারান্দা থেকে ঘরের ভেতর প্রবেশ করে আসলো। পায়চারি করতে করতে ভাবছে এখন সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের শেষ পরিণতির ঘটনা বলতে পারবে, কোনটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত, মিলনের অস্বাভাবিক মৃত্যু নাকি সুফিয়ান আর ফারদিনের সাথে ঘটে যাওয়া অঘটন উদ্ঘাটন করা। তারা কি বেঁচে আছে, বেঁচে থাকলেও কোথায় আছে? তবে সে নিশ্চিত বেঁচে নেই তারা। তবে আল্লাহর ইচ্ছে দীর্ঘ আয়ু পেয়ে থাকলে হয়তো বেঁচে আছে। আহির যেন অতিরিক্ত আশা করে ফেলল। আহিরের মাথায় একটা দিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থির হতে হবে তাকে, শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আজ দিঘির পাড়ে গতকাল এর আলোচনার অশ্বধারী লোকটির অপেক্ষা করতে হবে। উনি নিশ্চয়ই কিছু জানবে, নয়তো সুফিয়ান এবং ফারদিনা শুভাকাঙ্ক্ষী তাদের মুখ গুজে বের করে লোকটি অপ্রাণ চেষ্টা করত। হয়তো তিনি নিজে হয়তো খুঁজে রেখেছে, তাদের পায়নি। আহির একজন গোয়েন্দা বলে অনেক আশা নিয়ে এসেছে তার কাছে। আহির তার আশা ভঙ্গ করবে না। বুলবুল আসে আহিরের ঘরে, দরজা খোলা ছিল। বলল, আপনাদের নিচে নাস্তা খেতে ডাকছে মালকিন, তাড়াতাড়ি আসুন বলেই চলে গেল। আহির কোনো কিছু বলল না। মীরা রাফিদকে ডাকলো, উঠছে না। এভাবে ডাকলে হবে না। আহির জলের জগ থেকে পানি নিয়ে তাদের দিকে ছুড়ল। মীর নড়ে চড়ে শোয়। রাফিদ এপাশ ওপাশ করলো। আহির পুনরায় ডাকলো, বলল, গতকালের আলোচনার লোকটি যিনি আমাকে বইটি পড়তে বলেছেন, সেই দিঘির পাড়ে অপেক্ষা করবে, চল ওনার সাথে দেখা করে আসি। মীর ঘুম ঘুম চোখে উঠে বসলো। তারপর রাফিদকে টেনে তুললো। রাফিদ হাই তুলে বলল, জানিস আমি ঘুমের ঘরে তাদের স্বপ্ন দেখেছি, স্বপ্ন তাদের পূর্ণতা মিলেছে। রাফিদ রসিকতা করছে বলে মীর বলল, মজা করছিস? আর আমি তাদের নিয়ে চিন্তিত। কি হয়েছিল জানার আমার অনেক বেশি আগ্রহ। আহির তাড়া দিয়ে বলল, গতকাল আমরা না খেয়েই ছিলাম, খিদে পেয়েছে, চল দ্রুত খাওয়া দাওয়া সেরে ওনার সাথে দেখা করে আসি। আহিরের সাথে মীরও রাফিদে একমত পোষণ করে। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। মীর রাফিদ আগে থেকে সিঁড়ি বেয়ে নেমে টেবিলে গিয়ে বসলো। আহির কালো রঙের শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নামছে। গৌরী চোখ তুলে একবার তার দিকে তাকালো, দ্বিতীয়বার চোখ সরিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করলো। আহির চেয়ারে বসলো। টেবিলের এক প্রান্তে আমজাদ, অপর প্রান্তে আহির। আমজাদ খাবার মুখে তুলতে তুলতে বললেন, তা গোয়েন্দা বাবু, তদন্ত কত দূর? আমজাদকে কিছুটা উৎফুল্ল মনে হলো। আহির জবাবে বলল, প্রায় সত্যের কাছাকাছি। খুনিকে শীঘ্রই শনাক্ত করে ফেলব। মিলনের হত্যা সঠিক বিচার হবে। আমার হাত থেকে আজ অবধি কোনো সত্যি লুকিয়ে থাকতে পারেনি, আজও পারবে না। আমজাদ বললেন, তোমার যতদিন খুশি এখানে থাকতে পারো তদন্ত করো, কারণ আমার একমাত্র কন্যা মায়ার বিয়ে খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। বিয়ের আয়োজন কাল পরশু থেকে শুরু করব। গ্রাম শহরের অনেক চেনা পরিচিত মানুষকে নিমন্ত্রণ করতে হবে, অনেক কাজ। তুমি থাকলে আরো সুবিধা হবে।
আহির মসৃণ হেসে বলল, আশা করি আমার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে, এরপর মায়ের বিয়েতে জমি আনন্দ করব। বলা শেষে মায়ের দিকে ঘুরে তাকালো। মায়া কিছু বলল না, চুপচাপ খাচ্ছে। মীর কিছুক্ষণ চেষ্টা করছে মায়াকে তার দিকে তাকানোর জন্য, কিন্তু মায়া কারো কোনো কথার প্রতিক্রিয়া করলো না, কারো দিকে তাকাচ্ছেও না। মীর খেতে খেতে চিন্তা করছে কিভাবে মায়ের দৃষ্টি আকর্ষণ করা যায়। গতকাল সারা রাত দিন বসে তারা দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছে, মায়ার পছন্দের বই। মায়া বলেছিল মীরকে বইটি পড়তে। বইটি পড়ছে আরও একজন, থমাস শন। মীর থমাসের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি আমাকে একটা বইয়ের কথা বলেছিলে না, দ্য সাইলেন্ট ম্যানর। বইটি আমি পড়েছি গত রাতে। কেমন ছিল বইটি? থমাস খাবার হাতে প্রশ্ন করলেন। মীর থমকে গেল। বইটি পড়ে রীতিমতো আমরা নির্বাক। আমার মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সুফিয়ান অর্থাৎ বইটির লেখক, সেদিনের পর কি হয়েছিল? ফারদিনা বা কোথায়? আমিও জানার চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হই। মায়া শীতল চোখে মীরের দিকে তাকিয়ে আছে, তার কথা বইটি দিয়ে কথাগুলো বেশ মনোযোগী দিয়ে শুনছে। আহির থমাসনের প্রশ্ন করে বলে, আঙ্কেল একটা বাস্তব ঘটনা, এর শেষ পরিণতি কি হতে পারে আন্দাজ করতে পারছি না, তবে এই ঘটনা কেউ না কেউ নিশ্চয়ই জানে। আমি এই সত্য বের করব। সুফিয়ান এবং ফারদিনা আমার প্রেম কাহিনী জানতে হবে। আহির এক চোখে তেজ, অন্য চোখে হিমশীতলতা। শালক মীর আর আহিরের দিকে তাকিয়ে বললেন, আমরা আর যাই করো, সত্যের কথন করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি করিস না বাপ। মায়া তখন মুখ খুলল। দ্য সাইলেন্ট ম্যানের বইটি অসম্পূর্ণ কাহিনী তারা খুঁজে বের করবে। সে খুশি মনে আহিরকে লক্ষ্য করে বলল, আপনি বইটি সম্পর্কে জানতে পারলে আমাকে নিশ্চয়ই জানাবেন। মীর বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বিয়ের কোণে তুমি, আর বিয়ের কোণেদের কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে হয় না। মায়া চোখ ছোট করে ক্রোধে জ্বলে উঠল। মীরের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। মীর বিড়বিড় করল, মেয়েদের তেজ না তো আগুন। আমজাদ বইটির বিষয়ে বাড়াবাড়ি একদম পছন্দ করলেন না। তিনি সম্ভবত কঠোর চোখে আহির এবং মীরকে এবং মায়ের দিকে তাকালেন। বললেন, তোমরা এই সামান্য গল্প নিয়ে মাতামাতি করছো কেন? আহির বলল, এটা গল্প না, বাস্তব। সকলের নাস্তার পর্ব শেষ। আমজাদ এবং থমাস শন কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যান। সাথে আছে আমজাদ, মীর এবং ম্যানেজার আবুল। আজকাল কারখানার দায়িত্বে আমজাদের সময় দেওয়ার চেষ্টা করে। থমাসের সাথে সে সুবাদে অত্যন্ত ভালোই সময় কাটে। আহির আগে আগে তৈরি হয়ে ঘরের বাইরে বের হতেই উঠানে পায়চারি করতে করতে সিগারেট ধরালো। অশ্বের দিকে তাকাতেই চোখ পড়ল পুকুর পাড়ে। সেখানে গৌরী এবং মায়া হাসাহাসি করছে। আহির সিগারেট ফেলে দিল। একবার ঘরের দিকে তাকালো। রাফিদ মীর এখনো বের হয়নি। সে পুকুর পাড়ে গেল। মায়া ঘাটের ওপরে বসে আছে। গৌরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে একরাশ হাসি। তার সামনে মেরুন রঙের সুতির কাপড়ের 3 পিস পরনে, চুলগুলো বেনি করা। আহির যেন আজ প্রথমবার গৌরীর সৌন্দর্য উপলব্ধ করছে। চোখ পড়ছে নিশ্চিন্তভাবে। চুলগুলো কোমর ছুঁই ছুঁই, তার রেশমি চুড়ি হাতে। নাকটায় ছোট্ট খাটো, তীক্ষ্ণ, ভীষণ মানানসই তার মুখবের সাথে। থুতনির আকারটা কিছুটা সরু। আহির আকৃষ্ট হলো গৌরীর সৌন্দর্যে। গৌরীর দিকে পা বাড়াতে মীরের কণ্ঠে ভেসে আসলো, সে ডাকছে। আহিরার সামনে পা বাড়ালো না, ঘুরে মীর আর রাফিদের দিকে চলে গেল। গৌরী মায়ার আড়ালে একবার দূর থেকে আহিরকে দেখে নিল। না চাইতো ঠোঁটের ফাঁকে একটু হাসি চলে গেল তার। দিঘির পাড়ে বড় বড় গাছ ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। দিঘির পাড়ে গাছ, দিঘির জল ব্যতীত আর কি বা থাকবে। দিঘির ঘাটের অবস্থা ভঙ্গুর। দীর্ঘদিন ধরে দিঘির যত্ন নেওয়া হয় না। ততক্ষণ আমি তালুকদার বাড়ি থেকে আসছি। দিঘির জলে রোজা করা চিঠি পড়েছে। জলের উপর ওদের চিঠি পড়ে তার প্রতিফলন হচ্ছে। সুফিয়ানের মুখে পড়ল চিঠি। সুফিয়ান এক রাত দীর্ঘশ্বাস ফেলে জলে নেমে পড়ল। গভীর জলে ডুব দিয়ে আহির অশ্ব থেকে নেমে হাত মুখ ধুয়ে অচেনা অসাধারণ লোকটিকে গোসল শেষ করে উঠল ঘাটে। গামছা দিয়ে শরীরটা মুছে নিল। তখন মনে হলো কেউ লাল রঙের শাড়ি পরে তার পাশে দাঁড়িয়ে। অশ্বধারী লোকটি দাঁড়িয়ে, পরনের পোশাকটি খুবই সাদামাটা, তবুও চোখ পড়ার মতো।
বারবার হ্যালুসিনেশন হওয়ার বিষয়টা সুফিয়ানকে ভাবাচ্ছে। পর্যন্ত তা নেমে এসেছে। এক চাপা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথার কারণ সে নিজেও জানে না, আপাতত জানার চেষ্টা করছে না। তার লক্ষ্য তালুকদার বাড়ি যাওয়া। সুফিয়ান কালো রঙের পাঞ্জাবি পরলো, পুরো সাথে সাদা রঙের পায়জামা। ঠান্ডা জলে গোসল করে হঠাৎ যেন শীত হয়ে আছে। কালো রঙের শাল বের করলো, পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করলো। কখনো সুন্দরী সুগন্ধি ব্যবহার করা হয় না, আজ করেছে। ফারদিনা তাকে বলছিল তার দিকে তারা দিয়ে প্রেম নিবেদন করতে হবে। আজ ভেবেছে করবে। ফারদিনার আগে ক্রমশ ফুঁকছে। সুফিয়ান ফারদিনার কথা ভেবে ঘর থেকে বের হলো, গোলাপ গাছের দিকে এগিয়ে গেল। গোলাপ ফুটেছে। একটা গোলাপ ছিঁড়ে পাঞ্জাবির পকেটে রাখলো। তালুকদার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলে সামনে পড়লো মজিদ মিয়া। সুফিয়ানের সামনের পথ রোধ করে দাঁড়ালো। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা আপনাকে অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলেন? এখন মজিদ অদ্ভুত আচরণ করে বলল, তালুকদার বাড়ির দিকে যাইও না, তোমাকে খুঁজে বের করতে হবে তারা কোথায়, জানতে হবে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা কি। নিশ্চয়ই কেউ না কেউ জানে। চোখে তাকালো। আর তার আলিমনগরের কেউ। আপনি কি বলছেন? আলিমনগরে গ্রামবাসী মানুষের মধ্যে কেউ না কেউ জানে থাকবে, কিন্তু সত্যি সমস্যা আছে। আপনি তো সেসব সম্পর্কে জানতে পারেন। আমি চেষ্টা করেছি, পারিনি। কেউ জেনে বলতে চায় না। দূর থেকে সুলেমান বদরু, হাবলু মিয়া, সুফিয়ানকে বের করার কৌশল জানি না। ওরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। সুফিয়ান ভাইয়ের সৌন্দর্য তোমাকে দিয়ে আমি আশাবাদী হয়ে গেছে। কি সুন্দর রাজপুতের মতো লাগছে বলল লাল মিয়া। মজিদ মিয়া ওদের দিকে তাকিয়ে বলল, রাজপুতের মতো দেখতে, রাজপুত্র নয় বলে অট্টহাসি দিয়ে ফেটে পড়ল। ওরা কেউ তার কথায় পাত্তা দিল না। আস্তে একটা পাগল। প্রথমে মীর এর দিকে দেখলো। লোকটি কাটিয়ে উঠতে পারে না। ক্ষীণ চোখে পরখ করলো। এখন আবার মানুষকে পাগল বানাতে চলে এসেছে বলল সুলেমান। সুফিয়ান তালুকদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে 10 দিন আগের মতো বাড়িটিতে আজ আনন্দ উল্লাসে মেতে নেই। দাসীরা ছুটে ছুটে কাজ করছে না। খামার থেকে গরু ঘন্টার টুনটুন শব্দ আসছে না। মনে হচ্ছে কোনো কারণে নীরব হয়ে গেছে। অনুচারীদের মধ্যে তেমন তেজ চাইল। ঘরের ভেতরে পা রাখতে একটা কালো বিড়াল সুফিয়ানের দুই পায়ের পাশ দিয়ে চলে গেল। আমজাদ চৌধুরীর এর একমাত্র সন্তান মীর চৌধুরী। লোকটি দৃষ্টি মাটিতে দিকে করলো। পরবর্তীতে খোলা প্রকৃতির মাঝে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখে থাকো, সবসময় তোমরা ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, আর যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ করো। আপনি এখন কোথায় যাবেন? জিজ্ঞেস করলো আহির। আমি একজন অজানা পথিক, এর মতোই ঘুরে বেড়াই। নির্দিষ্ট কোনো ঠিকানা নেই আমার। অসই আমার সঙ্গী। রাত হলে কোনো এক গাছের নিচে দুজনে ঘুমিয়ে যায়। গভীর ঘুমে কেটে যায় রাতের ঘোর অন্ধকার। এরপর সকাল, আবার পথে পথে ঘুরি। আহির বেশ সেকেন্ড চুপ থেকে বলল, আপনি আমাদের সাথে থাকতে পারেন যতদিন না দ্য সাইলেন্ট ম্যানর বইটির অসম্ভব কাহিনী জানতে পারি। লোকটি আপত্তিকর স্বরে বলল, না, এ হয় না। অন্যের ঘরের বোঝা আমি হতে চাই না। তুমি বলছো এতে আমি আনন্দিত। রাফিদ আহিরের রেস্ট টেনে বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে চলুন, আমাদেরও ভালো লাগবে। কেননা এখন আমাদের লক্ষ্য সুফিয়ান, ফারদিনা সম্পর্কে জানা। লোকটি নির্বাক চোখে মীরের দিকে তাকালো। এরপর ভেবে বলল, আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। থেমে আবার বলল, এখন তোমরা কোথায় যাবে? আমি আমার কাজ করব। সুফিয়ান, ফারদিনা এবং মিলন হত্যার রহস্য উন্মোচন করব। আহির বলল। মিলন হত্যার কথা শুনে লোকটির প্রতিক্রিয়া করল না। মীর বলল, তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তাহলে দেরি কিসের? বেরিয়ে পড়ো তোমরা। আমি এখানে অপেক্ষা করছি। দিঘির পাড়ে বসে থাকবো। নীরব দিঘি বলে হেঁটে ঘাটের দিকে চলে গেল। ঘাটটা ভাঙ্গা, এক অংশে বসার মতো উঁচু আছে। লোকটি নিস্তেজ শরীর নিয়ে সেখানে বসে। আহির, মীর এবং রাফিদ বেরিয়ে পরে তাদের গন্তব্যে, অচেনা গন্তব্যে। কোথায় গেল সুফিয়ান এবং ফারদিনার হদিশ মিলবে তা খুঁজতে পশ্চিমের শেষ প্রান্তে সেই ঘটনা মনে হচ্ছে জানান দিল। রাফিদ এবং সে পরিত্যক্ত প্রাসাদকে পরিত্যক্ত অবস্থায় নয়, বরং জীবিত অবস্থায় তৈরি করেছিল। মীর অন্যমনস্ক, একই সাথে রাফিদ অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু। সে কিছু ভাবতেই নিঃশব্দে হাসল। লোকটিকে লক্ষ্য করে আহির বলল, তোরা তো চুপচাপ কেন? কি ভাবছিস? আমার ভেতরে শুধু ফারদিনা আর সুফিয়ানের আর্তনাদ আসছে। যতক্ষণ না তাদের সম্পর্কে জানতে পারি ততক্ষণ শান্তি মিলবে না। আহির হতাশ ভঙ্গিতে ভাবলেশীন হয়ে বলল, পূর্ণতার ছোঁয়ায়
পেতে পেতে যদি হঠাৎ বিচ্ছেদের যন্ত্রণা পেয়ে যাস, প্রিয় মানুষটি যদি হারিয়ে ফেলতে হয়, তবে যেন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। তারা তিনজন বাজারে পৌঁছে যায়। বাজারে লোকজন বেশ আনাগোনা করছে। আহির বাজারের ভেতর ঘুরে বেশ কিছু লোকের সাথে কথা বলল। সাথে সাথে দ্য সাইলেন্ট ম্যানের ঘটনা খন্ডাক্ষর জানতে চাইল। আহিরের যেন ধৈর্য আর সহ্য হচ্ছে না, অধৈর্য হয়ে যাচ্ছে সে। অচেনা সেই লোকটির জন্য নয়, সারা বিশ্বের মানুষের জানা দ্য সাইলেন্ট ম্যানর বইটির হাজার হাজার মানুষ পড়েছে। সবার মধ্যে এখন পর্যন্ত একটাই প্রশ্ন, বাঁশিওয়ালার আসল পরিচয় কি? কি লুকিয়েছিল সে? তার আলিমনগরে থাকার পেছনে রহস্য বা কি? আয়ের চেতনা কমেছে, সিগারেট ধরালো কিন্তু টানল না। কি হচ্ছে যেন সে বুঝতে পারছে না। আহির একটি পাথর ওপরে তুলে দাঁড়িয়ে রইল। নদীর ঢেউয়ের শব্দ হচ্ছে, ঢেউয়ের সাথে সাথে যেন সুফিয়ানের কথা ভেসে আসছে নদীর ঘাড় ঘেঁষে। মীর বলল, কাউকে তো পেলাম না যে আমাদের সাহায্য করবে। তালুকদার বংশের পরিণতি বলবে। তোমার শরীর তালুকদার বংশের সর্বত্র জানতে চাই কেন? তৎক্ষণাৎ আটকে ওঠে সে। অমানবিক বয়স, আনুমানিক 80 বছরের পর। আহির, মীর এবং রাফিদ লোকটির দিকে এগিয়ে এলো। আহির বলল, আপনি কি করে জানলেন আমরা তাদের খোঁজ করছি? কোনো এক লোকের জিজ্ঞাসায় আমি দোকানে বসে আছি, তখন আপনি বলতেছেন আপনার নাম রশিদ। আপনি রসিক তালুকদার সম্পর্কে, তাই ভবিষ্যতে সবার উদ্দেশ্যে তার মেয়ে এবং তার হবু স্বামী সুফিয়ান হায়দার সম্পর্কে। আহির বিনা বাধায় একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে। লোকটি আহিরের প্রশ্নে বিষময় চোখে তাকালো মাটিতে। উনি কেঁদে উঠলেন, শৈলে কাঁপুনি সৃষ্টি হলো। মীর লোকটিকে ধরে একটি পাথরের ওপর বসিয়ে দিল। লোকটি সময় নিয়ে জবাব দিল। আহির ধৈর্য হয়ে বলল, কি জানেন তাদের সম্পর্কে? কি হয়েছিল সুফিয়ান হায়দারের? লোকটি কাঁপতে কাঁপতে বলল, ওই ঘটনা আমি আর মনে করতে চাই না। বলে লোকটি হু হু করে আবারও কেঁদে উঠল। রাত 8টার দিকে আলিমনগর তসনশালায় উপস্থিত হলো আহির। তাঁতশালার গুদাম ঘরে বসে আছে একটি পুরনো চেয়ারের ওপর। রাফি তাদের ব্যবসা সম্পর্কে এটা ওটা তাকে বুঝিয়ে বলছে। কিভাবে আজকে তাঁতশালা স্থাপিত হলো, শত শত মানুষের রোজগারের ব্যবস্থা হয়েছে সব। ঠিক ঘটনার আগের দিন তালুকদার বংশের পতনের ঘটনা জানতে চাইলো এক বৃদ্ধ এগিয়ে এসেছিল। নাম জানা যায় মকবুল হোসেন। তিনি দুর্ভাগ্যবশত উনি কিন্তু জেনেও বলতে পারেনি। লোকটির শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় হঠাৎ করে। তৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ওনার নাতি। এরপর ওনাকে নিয়ে যায়। আহির ওনার নাতি থেকে বাড়ির ঠিকানা রেখে দেয়। মকবুল হোসেন আগে সুস্থ হোক, এরপর ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। আহির রাফিদকে জিজ্ঞাসা করলো, মিলনের কোনো শত্রু আছে? এখন পর্যন্ত যাদের জিজ্ঞেস করেছি সবাই বলেছে নেই। কখনো কারোর সাথে ঝগড়া অবধি করতো না বা করতে দেখেনি, কিন্তু উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে কেন খুন করতে যাবে? রাফিদ এবার মীরের দিকে তাকালো। দ্বিতীয়বার আহিরের দিকে তাকিয়ে বলল, উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। তোর সাথে আমিও একমত, কিন্তু আমার জানা মতে কেউ দেখতে পাচ্ছে না যে মিলনকে খুন করেছে। আমার যেন কেন মনে হচ্ছে খুনি আমাদের আশেপাশের কেউ। তোর মনে হচ্ছে তো তুই নিশ্চয় না, বলল মীর। আমার মনে হচ্ছে মিলনের সাথে দ্য সাইলেন্ট ম্যানের বইয়ের সম্পর্ক আছে। তালুকদার বংশের পতনের মূল কারণ খুঁজে বের করা উচিত। তুই মিলনকে তুচ্ছভাবে নিচ্ছিস কেন? ওর যদি আজ আমাদের আপন কেউ থাকতো, তবে ওর বিষয়টা কি অবহেলিত হতো? মীর আহিরের দিকে এগিয়ে গেল। আমি ওকে মোটেও তুচ্ছ ভাবছি না। কেউ অপরাধ না হয়েও তাকে বিনা দোষী কেন খুন করা হবে? নিশ্চয়ই ও কোনো না কোনো কারণে কোনো অপরাধ করেছে। হয়তো এই অপরাধকে নিয়েই অপরাধ হিসেবে তাকে নিকৃষ্টভাবে কারখানায় ফেলে রাখা হয়েছিল। রাফিদ এবার একটা অপরাধ মেশানো দুহাত তুলে কোমরে গুজে দেমাকের মতো। মীর, সুফিয়ান এবং
ফারদিনার বিষয় ভাবতে ভাবতে অচেনা এক অশ্বধারী লোকের কথা মনে পড়ল। সে বলেছে যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ দিঘির ধারে বসে থাকবে। রাফিদ ও আহির একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। মীরের রেস্টে আহির বলল, ফিরে যাব, তার আগে গুদাম ঘরের আশেপাশে দেখতে চাই খুনি কিছু ফেলে যায়নি তো। কারণ কেউ যখন কাউকে খুন করে তখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায়। তাছাড়া তাড়াহুড়া করতে কখন থেকে কি করে ফেলে। এই ঘরটি থেকে আমি একটা রূপার খণ্ড পেয়েছি, জানি না কিসের। রাফিদ বলল, অন্ধকার দেখেই দেখা যাবে না, তোর অপেক্ষা কর, দপ্তর ঘর থেকে টর্চ লাইট আনি। বলে রাফিদ দপ্তর ঘরের দিকে চলে যায়। দপ্তর ঘরের ড্রপে টর্চ লাইট রাখা। আমজাদ থাইল্যান্ড থেকে তা নিয়ে এসেছিল। তিনজন গুদাম ঘরে 3 দিকে গেল, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। আহির বেশ মনোযোগ সহকারে টর্চ লাইটের সাহায্যে ঘাম সরিয়ে মাটি অবধি দৃষ্টি আকর্ষণ করলো। অথচ এদিকে কারো আসার দরকারই পড়ে না। এদিকে কেউ আসে কেউ বা নিশ্চিত হতে। রাফিদ এর দিকে তাকিয়ে আহির সরু কণ্ঠে জিজ্ঞেস করলো, রাফিদ, গোদাম ঘরের এদিকে কেউ আসে না বা আসবে না বা আসার সম্ভাবনা আছে কি? রাফিদ চেঁচিয়ে জবাব দিল না। ওইদিকে ঘাস ব্যতীত কিছু নেই। পেছনে কিছু দেখছিস? আহির নিশ্চিত হলো আড়ি পেতে কেউ শুনছে না তাদের কথোপকথন। তার ইঞ্চি পরপর ঘাস খেয়ে উঠল সে। ঘাসে হেলে পড়া আহির হাসলো, একাকী বলল, তুমি চালাক খুনি। মিনিট 15 পর আহির পেছনের দিকে ফিরে আসছিল। কিছু পেল না বলে মেজাজ খানিকটা বিগড়ে গিয়েছে। অন্যদিকে তালুকদার বংশের খোঁজ পেয়েও পায়নি। সেটা ভেবেও আপাতত নিজেকে ব্যর্থ মনে হলো। টর্চের আলো এলোমেলো করে ফেলতেই পেছনের সামনে এগোতে মনে হলো পেছন দিকে কেউ একজন কিছু একটা চিকচিক করে উঠল। আহির থমকে দাঁড়ালো, দুপা পেছনে ফেললো। স্থির হয়ে দাঁড়িয়ে পরিষ্কার দেখতে চেষ্টা করলো চিকচিক করা বস্তুটি। আহির হাঁটু ভাঁজ করে বসে পড়লো। ঘাস সরিয়ে দেখলো মাটির ভেতরে কিছু একটা বিদ্ধ হয়ে আছে, সিলভার রঙের। হাত দিয়ে মাটি সরিয়ে বিদ্ধ থাকা সেটি তুলো বস্তুটা রূপোর ছুরি দিয়ে তৈরি। বেশ কিছুক্ষণ মনে হলো ছুরির বিদ্ধ হয়ে আছে। আহির ধারণা করলো, সে অবাক হলো রূপোর ছুরি দেখে। রক্তের হালকা প্রলেপ দেখা যাচ্ছে তাতে, শুকিয়ে গেছে রক্তের ছুরিতে। এক পৃষ্ঠে ইংরেজিতে লেখা কিছু শব্দ, আপাতত বোঝা যাচ্ছে না। খুশি হলো আহির, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরি পেয়েছে, আর কি দরকার। এবার যেন আহির এর তদন্ত আরো সহজ হয়ে গেল। খুনি যেই হোক সে প্রভাবশালী হলেও ধারণা করছে আহির। মীর এবং রাফিদ এর নিকট আসলো। তারা দাঁড়িয়ে কারখানার সামনে। মীর আহিরের হাত থেকে ছুরিটা নিয়ে নিল। আহির বাধা দিয়ে বলল, হাত দিস না। ধারালো। তবে খুনি যেই হোক না কেন প্রচুর টাকা পয়সা আছে, আমি নিশ্চিত। রাফিদ বিভ্রান্ত ভঙ্গিতে বলল, কিন্তু যার টাকা পয়সা আছে তার সাথে মিলনের সম্পর্ক কি, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আর আমি শিগগিরই শনাক্ত করে ফেলবো খুনিকে। তুই আগে কোন কাজ করবি, মিলনের হত্যার তদন্ত নাকি সুফিয়ান ফারদিনার খোঁজ? প্রশ্নটি বুড়ো কঞ্চিত করলো মীর। আহির হতাশ ভঙ্গিতে বলল, মকবুল চাচা আগে সুস্থ হোক, ওনাকে চাপ দিতে তো পারছি না। লোকটি তখন আমাদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। বেশি বিরক্ত করা যাবে না তাকে। রাফিদ বলল, উনিও একমাত্র ব্যক্তি নয় যে তালুকদার বংশের ঘটনা জানতে পারে। খুঁজতে দেখলে হয়তো আরো বৃদ্ধরা এসব জানতে পারে, যারা আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে। আহির ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত চোখে বলল, ঠিকই বলেছিস, তার অপেক্ষা থাকলে হবে না, আমরা অন্য কাউকে খুঁজবো। তবে রাতে আর কাউকে বিরক্ত করবো না, চল বাড়ি ফিরে যাই। বলে আহির ছুরিটি দিকে একবার তাকালো। বলে রাফিদ মীরকে দেখলো। তিনজনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির ফেরার পথে গৌরী দেখা পেল আহির। লন্ঠন হাতে চৌধুরী বাড়ি থেকে ফিরে যাচ্ছে সে। অর্শে লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল আহির। মীর বলল, দাঁড়িয়ে পড়লি কেন? তোরা সেই অর্শধারী নিয়ে বাড়ি ফিরেছে, আমি আসছি। মীর চাপা স্বরে হাসলো, বলল, নিশ্চিত প্রেমের গোয়েন্দাগিরি শুরু করবি, চালিয়ে যা। রাফিদ বলল, মীর তুই দিঘির পাড় থেকে অর্শটাকে নিয়ে যা, আমার একটা কাজ আছে। বলে সেও কোথাও চলে গেল। মীর ভাবলেশীনভাবে মাথা চুলকিয়ে, সবার গুরুত্বপূর্ণ কাজ, শুধু আমি বেকার। আহির অশ্ব থেকে নেমে গৌরীর পথ রোধ করে দাঁড়ালো। হঠাৎ করে আগমনে গৌরী আটকে উঠল। গৌরী এতক্ষণ তাকে খেয়াল করেনি। লণ্ঠনের আলোয় ব্রাউন রঙের দুটো চোখ ছলছল করে উঠল।
অন্যদিকে আহির তাকিয়ে আছে গৌরীর দিকে। গৌরী চাদরটা শক্ত করে ধরে শ্বাস ফেললো জোরে, চোখ দুটো এলোমেলো। আহির বলল, ভয় নেই, আমি অন্য হিংস্র পশুদের মতো নই। গৌরী কিছু না বলে পাশ কেটে যেতে চাইল। আহির অশ্বের লাগাম ধরে গৌরীর পাশে হাঁটতে হাঁটতে বলল, গৌরী। হঠাৎ করে পা চালিয়ে দ্রুত যেতে চাইল। আহির ধপ করে উঠে গৌরীর হাতটি মুহূর্তে আবারও হাতটি ছেড়ে দেয়। ক্ষমা করো মেয়ে, কিন্তু তুমি পালাচ্ছ কেন? গৌরী কাঁপা কাঁপা গলায় বলল, পথ ছাড়ুন। অদ্ভুত, আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে, তুমি আমার সামনে, আর আমি তোমার পথ ছাড়ব বলে মুগ্ধ হাসলো আহির। গৌরী লুকিয়ে হাসি, এই হাসি দেখলো, অদ্ভুত সেই হাসি। ঘোমটার আড়ালে সেও হাসলো। তার হাসি আহির দেখেনি। গৌরী আহিরের সামনে গেল। গৌরী আশেপাশে তাকালো, বলল, লোকে দেখলে দুর্নাম করবে, চলে যান এখান থেকে। আহির বলল, দুর্নামের ভয় না থাকলেও তোমার চোখে ইজ্জতের মূল্য ফুটে উঠতো না। দুর্নামের অনেক কদর, কখনো সুফল নিয়ে আসে। ভালো কথা জানেন, ভালোবাসতেও জানি। মানে? গৌরী যেন এবার গোলক ধাঁধায় পড়ল। শরীরের নড়চড় অস্থির হলো। ইচ্ছে করছে এক্ষুনি খুঁটি এনে এক ছুটে চলে যেতে, পারছে না। কি কারণে দাঁড়িয়ে আছে নিজেও জানে না। আহির মাথা থেকে হ্যাক খুলে বলল, দেখছো, রাতে মাথায় হ্যাক পরে রেখেছি। কতটা বোকা আমি। গৌরী সঠিক উত্তর পেল না, কিন্তু আহির নিজেই নিজে বোকা হাসলো। আহিরের সেই হাসি দেখতে পেল। টান গলায় মৃদু সুরে বলল, হাই কি মিষ্টি হাসি তোমার, যেন অন্ধকার রাতে তো তারার ঝিলিক। এভাবে অন্য কারো সামনে হেসো না মেয়ে, নির্ঘাত সে তোমার হাসির সাগরে তলিয়ে যাবে। গৌরী বলল, হ্যাক খুললেন কেন? ওটা আপনার মাথাতে থাকলে গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব আসে, সুন্দর দেখায়। গৌরী যেন মুখ ফসকে শেষ দুটো শব্দ বলে ফেলেছে। আহির বলল, তুমি বলছো মানে হ্যাট মাথা অনেক সুন্দর দেখায়, শুধু কি হ্যাকের জন্যই সুন্দর লাগায়? গৌরী আর কিছু বলতে চাইল না, পুনরায় চলে যেতে চাইল। পা সামনে দিতে আহির বলল, একা যেও না, এগিয়ে দিয়ে আসি, যদি আপত্তি না থাকে। অনুমতি ছাড়াই তো পথ আটকালেন। তুমি অনেক কথা জানো। আহির গৌরীর বাপাশে, তার বাপাশে হারছে তারা। ডান দিকে গৌরী আহির অশ্বর দিকে তাকিয়ে দেখছিল। আমি আস্তে একটা চাঁদের পাশে হারছি। রেশধ্বনি তুলল। বেশ কিছুক্ষণ পর বাড়ির সামনে পৌঁছে যায় তারা। গৌরী দাঁড়িয়ে পড়ল। আহির দিদা নিয়ে বলল, চলে যাবে? যেতে তো হবেই, আপনি এখান থেকে চলে যান, মা দেখে ফেলবে। নিজের বাড়ি বলে তাড়িয়ে দিচ্ছ, অন্তত এক কাপ চায়ের দাওয়া তো দিতে পারতে। তুমি ভীষণ কিপটে। এ কথার জবাবে গৌরী কি বলা উচিত বুঝতে পারল না। একবার ঘরের দিকে তাকালো। রহিমা বেগম বারান্দায় দাঁড়িয়ে কিছু করছে। এরপর আহিরের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বলল, চলুন। আহির খুশি হলো, মনে মনে নিজেকে নির্লজ্জ দাবি করলো। চা খাওয়ার বাহানা মাত্র, আসল উদ্দেশ্য গৌরীর সাথে কিছুক্ষণ সময় কাটানো। রহিমা বেগম দেখলো গৌরীকে, এরপর চোখ পড়ে অর্ষের দিকে। অর্ষ ছেড়ে আহিরকে দেখলো, হেঁটে ওঠানে নামলো। আগের থেকে তার শরীর কিছুটা উন্নতি হয়েছে। গৌরী তার সন্নিকটে আসলে নিচু স্বরে বললেন, চৌধুরী বাড়ির কোন অতিথি নাকি? এই রাইতে এনে কেন? আর তোর এত দেরি হইলো কেন আজ? আমি একা আসছি বলে এগিয়ে দিতে এসেছে, খুবই ভালো লোক। আমি এক কাপ চা খাওয়ার দাওয়াত দেই। অপরাধ হয়েছে আমার? রহিমা বেগম চুপসে গেল। বইতে ক। আহির বারান্দায় বসা, অশ্বটি উঠানে দাঁড়িয়ে আছে। আহিরের দিকে তাকিয়ে নির্বাক চোখে মনে মনে বলল, ছেলেরা প্রেমে পড়লে বেহায়া হয়ে যায়। গৌরী চা নিয়ে আসলো। আহির বলিষ্ঠ হাতটি দিয়ে বাড়িয়ে গৌরী চা দিল। আহির বলল, চা অনেক গরম, ঠান্ডা হোক। ফুদিন ঠান্ডা হয়ে যাবে। ফুদিলে গরম খাবার ঠান্ডা করা উচিত নয়, এতে মুখের জীবাণু সে খাবারে যুক্ত হয়। আহির আর একটা বাহানা পেল। আরো কিছু সময় পাওয়া গেল। সে চোখ তুলে গৌরীকে দেখলো। গৌরী ঘরের দিকে একবার আহিরের দিকে দেখছে, তবে তার দিকে স্পষ্ট চোখে তাকাচ্ছে না। আহির বলল, চাচির শরীর এখন ঠিক আছে? আজ ভালো তো কাল খারাপ, এভাবেই চলছে আর কি। তবে ভাবছেন কি? ভাবতে ভাবতে হঠাৎ দ্য সাইলেন্ট ম্যানার বইটির কথা মনে পড়লো। বলে, আচ্ছা তুমি কি দ্য সাইলেন্ট ম্যানার বইটির নাম শুনেছ? শুধু নাম শুনেছি তা নয়, বইটি পড়েছিও। মায়ের থেকে নিয়ে পড়েছিলাম একদিন।
এরপর এক রাতের মধ্যেই বইটি শেষ করি। বইটি কেমন ছিল? বাসিয়াল আর জমিদার কন্যার প্রেম কাহিনী, অসম্পূর্ণ বই। আমি বইটির ঘর এখনো কাটাতে পারিনি। শুধু জানার আগ্রহ ছিল কি হয়েছিল সুফিয়ান হায়দার আর জমিদার কন্যার। মনে মনে অশ্বধারীর কথা, ওনার সাথে আলাপ করলে হয়তো আরো কিছু জানা যাবে ভেবে আহির বসা থেকে উঠে দাঁড়ালো। গৌরী বললে, কি চা না খেয়ে যাচ্ছেন? আহির আবার বসলো। চা না খেয়ে গৌরীর অসম্মান হবে। সে চায়ে চুমুক দিল। চা খেতে খেতে বাড়ির আশেপাশ দেখলো। পরিষ্কারভাবে চারদিক দেখা না গেল কোথাও সুফিয়ান হায়দারের মাটির সেই ঘরের বাড়ির আনাচে কানাচের সাথে মিল পেল। বড় উদাসীন হয়ে গেল আহির। ভাবছে মনের ভুল, যেহেতু এই একই গ্রাম তাই একই রকম অহরহ বাড়ি হতেই পারে না। আহির নিশ্চিত হয়ে বসে থাকতে পারলো না। চায়ের কাপটা পাশে রেখে উঠানে নামলো। সেই মাটির ঘর, কিছু গোলাপ গাছের চারা, পূর্ব দিকে একটি মাত্রই বাড়ি, আশেপাশে আর কোনো ঘর নেই। উঠানে অশ্ব বাঁধা। আহির এই অশ্বের ঠিক উঠানের পাশেই বাঁধা ছিল যেখানে সুফিয়ানের অশ্ব বাঁধা ছিল। বর্ণনার সাথে হুবহু মিলছে। আহির চারদিকে তাকালো উদ্বিগ্ন হয়ে। তার অভিব্যক্তি দেখে গৌরী বলল, কি দেখছেন? আহির দিঘি খুঁজছে। সুফিয়ানের বাড়ির আশেপাশে দিঘি ছিল। জিজ্ঞেস করলো, আচ্ছা গৌরী, তোমাদের বাড়ির আশেপাশে কোনো দিঘি আছে? গৌরী ভেবে জবাব দিল, হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম পেছনের দিকে বড় একটা দিঘি ছিল। সময়ের সাথে সাথে এখানে মাটি আর ঘাসে ভরে গেছে। আহির অকারণে উত্তেজিত হয়ে গেল। তার মনে হচ্ছে এটাই সুফিয়ানের বাড়ি। তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু সে শতভাগ নিশ্চিত না হয়ে এর অর্ধেক নিশ্চিত হলো। আহির শান্ত হলো, ফিরে গেল বারান্দায়। বাদ বাকি চা শেষ করলো। বলল, চাটা দারুণ ছিল, তোমার হাতে জাদু আছে। কিন্তু হঠাৎ আপনার কি হলো? আপনি দিঘির ব্যাপারে কিভাবে জানলেন? আহির সত্যিটা বলল, তুমি দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছো? তোমার সুফিয়ান হায়দারের বাড়ির বর্ণনার কথা মনে আছে? হ্যাঁ। ভেবে দেখেছো তোমার বাড়ির সাথে কোনো মিল পাওয়া যায় কিনা? গৌরী হেসে বলল, হ্যাঁ, কিছুটা মিল, কিন্তু এটা কাকতালীয়। আহির নিশ্চিত এটা কাকতালীয় নয়। আপাতত কথা বাড়ালো না। গৌরী থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে নেমে উঠানে আসলো। অশ্বকে নিয়ে যেতেই পেছন থেকে গৌরী ডাকলো। বলল, গোয়েন্দা বাবু। আহির দাঁড়িয়ে পেছনে ঘুরে ডাকতেই বুঝলো না। ডাকলে দাঁড়াতেন বুঝি? হঠাৎ ডাকলে মা ডাকছে আপনাকে। আহির ফেরত এলো। পুনরায় বারান্দায় বসলো। রহিমা বেগম বারান্দায় আসলেন। ধীর স্থির কণ্ঠে বলল, তুমি একটু আগে সুফিয়ানের নাম কইলা? চাচি, অনেক আগের একটা বাস্তব ঘটনা নিয়ে বই আছে, দ্য সাইলেন্ট ম্যানার। সেখানে সুফিয়ান হায়দার তার জীবনের ঘটনা লিখেছিল। আমরা বইটি পড়েছি, কিন্তু বইটি হচ্ছে একটি অসম্পূর্ণ বই। সেখানে সুফিয়ান হায়দার তার জীবনের সবকিছুই লিখেছে। আপনি বলতে পারবেন সেই 18 শতকের রশিদ তালুকদার এবং বংশের পতনের কারণ, সুফিয়ান হায়দার আর ফারদিনার শেষ পরিণতি। সবাই সে ঘটনা মুখে আনতে চায় না। অনেকেই কান্নায় ভেঙে পড়ে। আমিও শুনছি আমার মার থেকে, কিন্তু মা সমস্ত ঘটনা কইতে পারে নাই। তবে এতটুকু কইছে, আর আমিও কইতে পারি, সুফিয়ান হায়দারের লগে যা হয়েছে ঠিক হয় নাই। কি হয়েছিল যতটুকু জানেন বলেন। গৌরী বেশ অবাক হলো। তার মায়ের ঘটনা জানে, অথচ কখনো তাকে জানাতে চায়নি। আমি সব ঘটনা কইতে পারবো না, কিন্তু একজনের সন্ধান দিতে পারবো। সে সব জানে। কে সে? আছে একজন। আগামীকাল তার কাছে তোমরা চইলা যাও, সব ঘটনা যাই না যাইবা। আহির অবশেষে শান্তি পেল। সে এখন সুফিয়ান এবং ফারদিনার শেষ পরিণতি জানতে পারবে। আর রহিমার কাছে ঠিকানা জানতে চাইল। রহিমা তাকে ঠিকানা বলল। রাত 11টার দিকে আহির চৌধুরী নিবাসে চৌহদ্দি পেরিয়ে অশ্ব নিয়ে ভেতরে ঢুকলো। এত রাতে কেউ জেগে নেই বলেই ধারণা ছিল তার, কিন্তু তার ধারণা ভুল। ঘরে ঠিক 9-10 হাত পেরিয়েই পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছড়ি ঘুরাতে ঘুরাতে পায়চারি করছে। এক হাত তার পেছনে, দৃষ্টি তার মাটিতে। চোখের চাহনির আড়ালে যেন তার বিষময়ের ছাপ। আহিরের চোখে প্রথমেই সে আসলো, এরপর অশ্বশালার দিকে এগিয়ে গেল। অশ্ব রেখে আমজাদের কাছে হাজির হয়। আমজাদকে লক্ষ্য করে বলল, আপনি এত রাতে বাইরে ঘুমাবেন না? একটা গোয়েন্দার প্রশ্ন না, সন্দেহ ঠিক বলা যাচ্ছে না। আমজাদ আহিরের কণ্ঠ পেল। তার পিঠ ঘুরে দাঁড়িয়ে থাকায় পেছন ঘুরে দেখতে হলো আহিরকে। তিনি ভীষণ গোয়েন্দা তুরুমির সাথে জবাব দিল,
হাকিম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে হবে, এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রাতে ঘুম ভালো হয়। আপনি ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমজাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল, এখন পায়চারি শুরু করেছে। পায়চারি করতে করতেই বলল, আমার জীবনে কোনো চিন্তা নেই, সুখ ব্যতীত আমার জীবনে কিছুই নেই। থেমে আবার বললেন, তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত? আহির মুখে হাসি টানা রেখে বলল, আজ তো আপনাকে দেখে এমনই মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। আপনি বিরক্ত হলে দুঃখিত। আমজাদ প্রসঙ্গ পাল্টে বলল, তোমার তদন্ত কত দূর এগোলো? আহির স্বাভাবিকভাবেই জবাব দিল, আসামিকে শিগগিরই ধরে ফেলবো, অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। যাও ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিও। আহির আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে প্রথমে বুলবুল আহির বুলবুলকে বলল, আহির মীর ঘরে আছে? রাফিদ মীর ঘরে আছে? আছে, তবে সাথে একজন লোক আছে, বৃদ্ধা, কেমন যেন চেহারা, আজ এসেছে। বুলবুল দ্য সায়েন্ট ম্যানর বইটি পড়তে যিনি বলেছেন, নিশ্চিত তার কথা বলছে? বলে আহির নিশ্চিত হলো। গলা পরিষ্কার করে বলল, আমাদের জন্য চা পাঠাও। এত রাতে চা? বুলবুল যেন বিরক্তিকর প্রশ্ন করলো। আমার কাজই হচ্ছে রাত জেগে তথ্য জোগাড় করা, ঘুমালে হবে না, আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে আহির দৃষ্টি সরিয়ে ফেলল। সে গভীর ভাবনায় ডুবে গেল। আমি চা দিয়ে আসছি, আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নিয়েন, আমি টেবিলে রেখে দিছি। আপনারা বলতে আর কে খায়নি? সর্দার মীর, বাবু, রাফিদ আর ওই লোকটা। আমজাদ মীর খায়নি? কথাটা শুনে বিস্ময় হলো আহির। কপাল কিঞ্চিত কুঁচকে গেল তার। আমজাদ রাতে খায়নি, তবে বলল কেন খেয়েছে? রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করলে হজম শক্তি বৃদ্ধি পায়, মিথ্যা বলেছে। আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে ওপরে চলে গেল। তার ঘরে দরজার আগে থেকেই খোলা, ভেতর থেকে সিগারেটের ধোঁয়া আসছে, অন্ধকারের মধ্যেও গন্ধ ভাসছিল। আহির ভেতরে প্রবেশ করলো। মীর আর রাফিদ পাশের ঘরে আড্ডা বসিয়েছে, সাথে অচেনা সেই অস্ত্রধারী লোকটি। মীরের হাতে সিগারেট প্রায় শেষ পর্যায়ে, পরনে স্যান্ডো গেঞ্জি আর সাদা রঙের লুঙ্গি, সাথে সাদা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট, যেন শীত পালিয়েছে তার থেকে। অস্ত্রধারী লোকটি গম্ভীর মুখে বসে আছে। রাফিদ কিছু বলছিল। মীর আহিরের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমাদের গোয়েন্দা বাবু প্রেম গোয়েন্দা সেরে এসেছে। আহির ক্লান্তি নিয়ে সোফায় বসলো। শ্বাস নিঃশ্বাসের সাথেই বলল, প্রেম গোয়েন্দা করেছি, তবে সেটা সুফিয়ান আর ফারদিনার। গৌরীর বাড়িতে গিয়ে ভালোই হয়েছে। ওর মাদ্রাস সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দার সম্পর্কে জানে, তাদের শেষ পরিণতি, তালুকদারের পতন কিভাবে হয়েছিল। একজন জানেন, তিনি তার সমস্ত ঘটনা বলতে ধারণা দিয়েছে। মীরা এবং রাফিদ এই কথা শুনে যেন হতভম্ব হলো। একে অপরের দিকে চোখে আলাপন করলো। অচেনা লোকটি চোখ তুলে আহিরের দিকে তাকাতে আহির এতক্ষণ পরে চাইলো তার দিকে। শ্যামবর্ণের মুখটা গোলগাল, চামড়া পায়ে অনেকটা কুঁচকে গেছে। আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না। তিনি বললেন, তাহলে দেরি কেন? এখনই বেরিয়ে পড়ো। মীর বলল, কে সে? কোথায় থাকে? কোথায় গেলে পাবো তাকে? আহির বলল, ওনার নাম সেলিম, বনজুরি এলাকায় তার বসবাস। এখান থেকে উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি। গৌরীর মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে সেখানে হদিস পায় এবং উনি জানেন বলে নিশ্চিত করে। তাহলে আমরা কবে যাব বনজুরি? রাফিদ জিজ্ঞেস করলো। আগামীকাল, দেরি করে লাভ নেই, বলল আহির। মীর বলল, সেটাই ভালো হবে, অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি। ভাবতেই ভালো লাগে, ভাবতে আমার শরীর কেমন যেন ঝিম মেরে উঠছে, তবে কোনো কারণে যেন আনন্দিত হই। কোন কারণে? লোকটি জিজ্ঞেস করলো। হয়তো ভালো কিছু ঘটছে, তাই আমার মন বলছে। মন তো অনেক কিছুই বলে, তাই কি হয়? বলে লোকটি বসা থেকে উঠে দাঁড়ালো। বারান্দার দিকে আকাশের পানে চেয়ে রইল। আহির তাকে লক্ষ্য করে বলল, আপনার মনটা বললেই ভালো হতো, নয় আপনাকে কি বলে ডাকবো? আপনার নাম কি? পরে জানবে, আপাতত চাচা ডাকতে পারো। আহির আর কিছু বলল না। রাফিদ বলল, যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ। এরপর মিলনের সে অনাকাঙ্ক্ষিতভাবে খুন, ওর খোঁজ। এই সমস্যাগুলো সমাধান হওয়ার পর মায়ের বিয়ের আয়োজন করতে হবে। একজন মাওলানা সাহেব আসবে আগামীকাল। বাবা তাকে সাথে নিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলবেন, বিয়ের দিনক্ষণ ঠিক করবেন। আহির বলল, তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস, বাবা সংস্কার মেনে চলেন। রাফিদ কথাটি বলে পরক্ষণে অচেনা লোকটি ঘাড় তাকিয়ে তাকে দেখলো, নিচু স্বর নিয়ে হাসি দিল।
সকালটা আজ নিস্তব্ধ, অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতা আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে। পূর্ব আকাশের সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে কড়ি কাঠের ফাঁক দিয়ে, সোনালি রেখা এসে উঠানের মাটিতে পড়েছে। পাকা তিনতলা বাড়ির বারান্দা জুড়ে শিশির ভেজা বাতাসের গন্ধ, মাটির সঙ্গে মিশে আছে এক অপূর্বতা। এই শান্ত সকালের মধ্যেও আজ যেন একটা কিছুর অভাব, কিছু একটাই ভরা। উঠানের মাঝে পুনরায় গাছের ছায়ায় লম্বা হয়ে পড়েছে, আর সেই ছায়ায় নীরব হয়ে বসে আছে আমজাদ। তার গায়ে সাদামাটা পাঞ্জাবি, চোখ দুটো অন্যমনস্ক। সকালবেলা সাধারণত অনুচারীগণ হাঁক ডাক, রান্নাবাড়ি, হাড়ির শব্দ, গৃহস্থালী চঞ্চলতা সবই থাকে, কিন্তু আজ সবকিছু যেন বিষগ্ন সুরে ঢেকে গেছে। আমজাদের মুখে কথা নেই, দৃষ্টি দূরে ফাঁকা আকাশে স্থির, যেন বহুদিন কোনো গোপন যন্ত্রণা সে স্নিগ্ধ চেপে ধরে রেখেছে ভিতরে। অনুচারীরা পাশ দিয়ে গেলেও কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে না কি কারণে এমন উদাস তার সর্দার। হালকা বাতাস একবার বইছে উঠানে, সামিয়ানা দুলে ওঠে। আজ আমজাদের পাতা নড়া দৃষ্টি যেন দীর্ঘশ্বাস ভেসে যায়। বাড়ির প্রতিটি প্রান্তে আস্থার এই অজানা উদ্বেগ ছায়া পড়েছে, তা কেউ না জানলেও শালুকও অনুভব করেছে। এই সকল অন্যদিনের মতো নয়। গতকাল নাম না জানা অচেনা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমজাদের। মীর এবং রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে, বলেছিল দ্য সাইলেন্ট ম্যানার বইটির সেই ঘটনার সাথে মিল পরিচিত। আমজাদ আগে থেকে গল্প, উপন্যাস, কাহিনী বিশ্বাস করে না। গতকাল এই বিষয় এড়িয়ে গিয়েছে। তোমরা বাচ্চামি করো, এসবে আমায় জড়ায়ও না। এরপর লোকটির সাথে আর কথা বলেনি। লোকটি দাঁড়িয়ে আছেন বাগানের একটি ফল গাছের সামনে। লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনায় অন্য কিছু। আমজাদ এমন কি ভাবছেন। আমজাদের সামনে বেতের চেয়ার, এক কাপ চা রাখা, খাচ্ছেন না। শালুক দরজার সামনে বসে কবার বলে দেখে গেছেন আমজাদকে। উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো। তিনি পুনরায় এসে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। দরজার চাপ থেকে দেখছে আমজাদকে। কেউ হঠাৎ করে চুপ হয়ে গেলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত কি হয়েছে। শালুক জিজ্ঞেস করবে ভেবে আমজাদের দিকে এগিয়ে আসে। তার বাঁ পাশে দাঁড়িয়ে আদাবের সাথে জানতে চায়। আমজাদ শালুকের প্রথম ডাকলো। আমজাদ শালুকের প্রথম ডাকে দৃষ্টি ঘুরে তাকালো তার দিকে, বলল, কিছু বলবে? গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ চুপচাপ হয়ে গেছেন। কিছু হয়েছে? মিলনকে নিয়ে ভাবছেন না তো? যা হওয়ার তা তো হয়ে গেছে, এত চিন্তা করে কি করবেন বলুন? আমাদের কারখানায় যতটুকু দুর্নাম ছড়িয়েছে, সোনা বাবার ফিরে আসবে। আমজাদের জবাব আসে না। শালুক আর কোনো কিছু আশা করল না, নিজের প্রশ্ন নিজেই জবাব দিল। আমজাদ শালুকের দিকে কটমট চোখে তাকালেন। শালুক দৃষ্টি নত করে ফেলল। আমজাদ বলল, মহিলাদের বুদ্ধি বেশি, অকাজের বুদ্ধি। আমি যা ভাবছি সেসবের সাথে তোমার ভাবনার এক অংশ মিল নেই। তাহলে বলুন কি হয়েছে আপনার? আপনি চিন্তিত কেন? আপনাকে চিন্তিত দেখলে ভালো লাগে না, বলুন দয়া করে। শালুক করুণ কণ্ঠে আবারও অনুরোধ করলো আমজাদের কাছে। আমজাদ এবার বিপিকে পড়ল। শালুক তার দিকে এগিয়ে এলো, আমজাদের কাঁধে হাত রাখলো। আমজাদ হঠাৎ শালুকের স্পর্শে চমকে উঠল। নিবিড় কণ্ঠে বলল, পাশে বসো। শালুক বসলি বেশ আগ্রহ নিয়ে। সে আমজাদের চিন্তার কারণ জানার জন্য যেন ব্যাকুল হয়েছে। আমজাদ বললেন, আমি গত কদিন ধরে বাজে স্বপ্ন দেখছি বলে মুখের অভিব্যক্তি অন্ধকার বানিয়ে ফেললেন। কি দেখেছেন? আমি দেখলাম মায়ার বিয়ের বেনারসি বদলে বিধবা শাড়ি পরেছে। আমজাদের মুখের কথাটি শুনে শালুক আতকে হকচকিয়ে উঠল। বললেন, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও গত রাতে একই স্বপ্ন দেখেছি। তখন থেকে মনটা বেশি আছে। আমজাদ নিজের অভিব্যক্তি পুনরায় পাল্টালো। শালুককে চিন্তিত দেখে তার ভালো লাগে না, তবে সান্ত্বনা দিলেন। শোনো, আজ মায়ার বিয়ে নিয়ে মাওলানা সাহেব গিয়াসউদ্দিন হাফেজের সাথে আলোচনা করব। তাকে স্বপ্নের বিষয় জানাবো। উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। বঞ্জুরি গ্রাম নিস্তব্ধ। দুপুর গড়িয়ে বিকালের আলো নামতে শুরু করেছে, কিন্তু কোথাও কোনো হইচই নেই। বাতাসে যেন থমকে গেছে গাছের পাতাগুলো, তাল পাতাও নড়ছে না। মাটির ফাঁকে ধুলো জমে পড়ে আছে। মাটির ঘরটা দরজা হাত খোলা রেখেই যেন নিঃশ্বাস আটকানোর অপেক্ষা কিসের যেন। ছোট নদীর ধারে জলের ওপর সোনালি আরও পড়ে আছে। পানির ঢেউ অদ্ভুত স্থির। গ্রামের মানুষ কেউ বাইরে নেই।
কেউ মাঠে কেউ উঠানে, কিন্তু সবাই যেন একই অজানা নীরব সম্মান জানিয়ে গলা নামিয়ে রেখেছে। বাতাসের মধ্যে হালকা ভেজা গন্ধ আর নিস্তব্ধতার ভেতর দিয়েই বড় বনচুরি কোনো গোপনে কথা লুকিয়ে রেখেছে। আজ সেই গোপনতার খোলস খুলবে। দীর্ঘ সময়ের ব্যবধানে আহির, মীর, রাফিদ বনচুরি মরুভূমির কাছে এসে তালুকদারের সুফিয়ান ফারদিনার শেষ পরিণতি জানতে হবে। চারদিকে বেশ নিস্তব্ধ, শুনশান, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। আহির দূর দূরান্তে চোখ মেলল, কাউকে দেখা যাচ্ছে না। মীরে এদিক ওদিক তাকালো, রাফিদ তখন পেছনের দিকে তাকালো। একজন আধবয়সী মহিলা আসছে, হাত বাজারের ব্যাগ, দ্রুত পায়ে হেঁটে বোধ করছে বাড়ি ফিরছে। রাফিদ বলল, কেউ আসছে এদিকে। আহির অশ্বের পৃষ্ঠে থেকে নেমে দাঁড়ালো, অচেনা মহিলার সম্মুখে দাঁড়ালো। প্রথমে একটা শব্দে তাকে দাঁড় করিয়ে দিল। খালা। উনি দাঁড়িয়ে পড়লেন। তিনজন অশ্বধারীকে দেখে প্রথমত অদ্ভুত রকম ভয় পেলেন। বনচুরি গ্রামে অশ্বধারীদের দেখে আহির এবং মীর একে অপরের দিকে তাকালো। বলল, আচ্ছা খালা, ওই গ্রামে সেলিম নামের কেউ আছেন? মহিলাটি ভাবলেন বেশ কিছুক্ষণ, এরপর নীরব কণ্ঠে জবাব দিল, হুঁ আছে। কেন? ওনার সাথে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, বলল মীর। মহিলা এবার ভাবলেশীন ভাবেই বললেন, তোমাদের কি সমস্যা আছে? সমস্যা মানে? রাফিদ ওনার দিকে একটু এগিয়ে গেল, কারণ উনি একজন পণ্ডিত আসছিল। বাক্যটি শুনে পুনরায় তার চাওয়াচাবি করলো। আহির ওনার রেস্ট টেনে মিথ্যা বলল, হ্যাঁ ঠিক ধরেছেন, সমস্যা আছে আমার বন্ধুর, বলে রাফিদকে লক্ষ্য করলো। রাফি দুই কোমরে হাত দিয়ে কিছু বলতে চাইলো, আবার থেমে গেল। কোথাও পাওয়া যাবে তাকে? মীর জিজ্ঞেস করলো। আমার লাগে আহো, বলে হাঁটা শুরু করলো তিনি। তারা তিনজন ওনাকে অনুসরণ করে অশ্ব নিয়ে ধীর গতিতে চলতে লাগলো। সেলিমের বাড়িতে তারা উপস্থিত হয়। মাটির স্যাঁতস্যাঁতে ঘর, দুটো গরু বাঁধা ঘরের সামনে। ঘরটির পেছন দিক থেকে ধোঁয়া উঠছে, সিদ্ধ ভাতের গন্ধ ভেসে আসছে। সন্ধ্যার পর সময়টা রান্নার বিষয়টি অস্বাভাবিক হলেও কেউ সারাদিন কাজে ব্যস্ত থাকলে সন্ধ্যা অথবা রাতে তার উপযুক্ত সময়। অচেনা মহিলার সামনের দিকে ঘরটি দেখিয়ে বললেন, সেলিম ভাইয়ের ঘরে আছে, বলে সরু কণ্ঠে বললেন, সেলিম ভাই আপনার কাছে ভিন দেশ থেকে লোক আইছে, বাইরে আহেন, অপেক্ষা করছে। ঘর থেকে সেলিম বের হওয়ার অপেক্ষা। অচেনা লোকটি বললেন, তোমরা অপেক্ষা করো, উনি হয়তো কাম করতেছে, অহনি আইব, বলে তিনি চলে যায় তার পথে। ঘর থেকে তখন পর্যন্ত কেউ বের হয়নি। অন্যদিকে সন্ধ্যার হলকি আধার চারদিকে ঝাপসা করছে, খানিকটা কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেছে, সাথে শৈত্যপ্রবাহ বাড়ছে। বনজনী গ্রামে শীতের তাণ্ডব বড়ই তীব্র। তৎক্ষণিক গরুর গলা ভেসে এলো ঘন্টায় টুনটুন শব্দ পেয়ে ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসলো। লণ্ঠনের আলোয় চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে, চামড়া ঝুলে গেছে, মাথা সহ পুরো শরীর চাদরে ঢাকা। ওনার চোখে পড়লো মীরের দিকে। তার গলায় রত্নচকিত প্যান্ডেল লকেট, লণ্ঠন এর আলোয় চিকচিক করছে। ঘুরে ঘুটে তাদের তিনজনকে এর দিকে তাকালো, এরপর লণ্ঠন হাতে চলে গেলেন গরুর দিকে। কিছু খড় জল ওদের ঠিকঠাক করে খেতে দিল। বিড়বিড় করে কিছু বলছিল, জাহির তাদের কানে আসলো না। সেলিমের আচরণ অদ্ভুত মনে হলো। সেলিম গরুর ঘর থেকে বেরিয়ে আহিরদের ভুরুক্ষেপ না করে ঘরের ভেতর চলে যেতে চাইলো। ওহির তাকে লক্ষ্য করে, চাচা শুনুন, আপনার সাথে দেখা করতে আসছিলাম, আমাদের দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছেন। সেলিম থ মেরে দাঁড়িয়ে রইল, চোখ তুলে ঘাড় মাথা ঘুরিয়ে তাকালো তাদের দিকে। তিনটা মুখ তার কাছে ভয়াবহ মনে হচ্ছে। তাদের গ্রাহ্য না করে ঘরের ভেতর প্রবেশ করতে আহির এগিয়ে গেল ওনার সদর দরজার সামনে। দরজায় হাত দিয়ে আহির কিছুটা রেগে বলল, আপনি কি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না, নাকি এড়িয়ে যেতে চাচ্ছেন? না, আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন না। সেলিম বলল, কি চাই তোমাদের? কি চাই সেটা শুনতে হলে নিশ্চয়ই আপনাকে আমাদের সাথে একটু স্থিরভাবে কথা বলা দরকার। আহির বলল ক্ষিপ্ত কণ্ঠে। সেলিম চোখগুলো বড় বড় করে আহিরের দিকে চেয়ে বলল, বলো, আমি শুনছি। সেলিম উদ্ভট কণ্ঠেই বলল, আমরা রশিদ তালুকদারের বংশ নিয়ে কথা বলতে চাই। সুফিয়ান ফারদিনার কি হয়েছিল সেই নিয়েও কথা বলতে চাই। আমরা সংবাদ পেয়েছি যে আপনি এই বিষয়ে জানেন, সবকিছু লুকিয়ে আছেন, সবটা বলুন দয়া করে। সেলিমের হাতটা হঠাৎই কেঁপে উঠল, লণ্ঠন নড়ছে অস্বাভাবিকভাবে, সাথে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেছে তার। আহির দরজা থেকে হাত সরিয়ে ফেললো, মীরের দিকে এবং রাফিরের দিকে ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। সেলিমকে কাঁপতে দেখে মীর বলল, আপনি ঠিক আছেন? সেলিমের কোনো কথা যেন কানে গেল না।
সে শান্ত হলো না, নিজেকে সামলাতে বলল, ভেতরে এসে বসো। সেলিম একটু চুলায় ভাত ছিল, প্রায় ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। ভাতটা তোলার কথায় বলে রান্নাঘরে আসলো। আহির আড়ালে নজর রাখে ওনার ওপর, যদি পালিয়ে যায়। কাউকে প্রমাণ ব্যতীত কোনো কিছুর মিথ্যা দোষারোপ করা সন্দেহজনক, মোটে উচিত না, কিন্তু একজন ডিটেকটিভের মন সর্বদা এখানে সন্দেহে ভরপুর থাকে। সেলিম ভাত তুলে কাপা কাপা শরীরে ঘরের ভেতরে এসে বসলেন পিড়িতে। আহির মীর রাফিদ একটা পার্টিতে বসে আছে। আহির বলল, এবার বলুন কি হয়েছিল সেদিন? তালুকদার পতনের কারণ কি? সুফিয়ান কোথায়? তার লেখা দ্য সাইলেন্ট ম্যানার বইটি অসম্পূর্ণ কেন? ফারদিনার সত্যতা যাচাই না করেই চলে গিয়েছিল কেন? আহির সব কথা, সব প্রশ্নের ঝামেলা যেন একসাথে শেষ করতে চাইল। সেলিমের চোখে অশ্রু জল ভেসে উঠল। লণ্ঠনের আলোয় চোখ দুটো চিকচিক করছে, অস্পষ্টভাবে সেই জল ফুটে উঠেছে। মীর বলল, আপনি কাঁদছেন কেন? ওই কথা যার মনে পড়ে সেই কাঁদে। তোমরা জানলে তোমরাও কাঁদবা। কি হয়েছিল বলুন? রাফিদ তাড়া দিল। ফারদিনা পালিয়ে যায়নি বললেন সেলিম। তাহলে কোথায় ছিল? আহির বলল। লণ্ঠনের সোনালি আলোয় অতীতের সেই ঘটনা যেন ভেসে উঠল সেলিমের কণ্ঠে তাদের সামনে। সুফিয়ানের লেখা থামিয়ে সেই সুফিয়ান লেখা থামিয়ে সেই কখন থেকেই পাগলের মতো সিগারেট টানছে বারান্দায় বসে। সুলেমান পাশে বসতেই চোখের সামনে একজন সুস্থ সবল মানুষকে যেন পাগল হতে দেখছে। ফারদিনা আমার সত্যিটা না জেনে আমায় ছেড়ে চলে গেছে, এখন তোরাও আমাকে হারিয়ে ফেলবি। কথাটি সেলিমের আশেপাশে বারবার প্রতিধ্বনি করছিল। তার ভেতরটা যেন কেঁপে উঠল। সুফিয়ানের হাবভাব হঠাৎ করে যেন হিংস্র পশুর মতো হয়ে গেছে, শব্দ প্রকাশ করতে পারছে না সে। আপনাকে পাগল পাগল লাগছে বলল সুলেমান। সুস্থ থেকে কি হবে? যাকে ভালোবেসেছি তাকে পাইনি। ভালোবাসার মানুষকে নিজের করে না পেলে মানুষ অতপাগল হয়ে যায়। আর যদি ভুল বুঝে স্বপ্নের প্রেয়সী দূরে চলে যায় তাহলে তো আরো। জানি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? যখন নিজে চিৎকার করে নিজের কানে পৌঁছাতে পারে না, তখনই মানুষ নিজের ভেতর বহুতবার মরে যায়। দেহ এখনো পড়ে আছে বলে কেঁদে উঠল সুফিয়ান। সুলেমান বলল, সান্ত্বনা স্বরূপ এভাবে কাঁদবেন না। আপনার মতো শান্তপুক্ত মানুষ এভাবে দুর্বল কান্না মানায় না। শান্ত নদীর মতোই শান্ত ছিলাম যদি ফারদিন আমাকে উথাল না করে চলে যেত। আপনি কি নিশ্চিত সে আপনাকে সামান্য কারণেই সন্দেহ করে চলে যেতে পারে? সুফিয়ান হঠাৎ মর্মান্তিক চোখে সুলেমানের দিকে দেখল। জাহাজ বন্ধ, তাহলে আপনি তার ভাইয়ের কথা কিভাবে মেনে নিতে পারেন? নিজেকে ঠুকরে ঠুকরে মারছেন কেন? সত্যটা আমরা যাচাই করতে পারি। কোন সত্য? সুলেমান যেন অবুঝের মতো প্রশ্ন করল। আমার মনে হয় যে সে অভিমান করে ঘরে ঘাপটি মেরে বসে আছে। চলুন আমরা কৌশলে খুঁজে দেখি। সুফিয়ান সুলেমানের কথা মেনে নিল। সে এবার গভীর ভাবনায় ডুবে গেল। আজ তালুকদার বাড়ি যাওয়ার পর থেকে কি বলেছে সবকিছু শুরু থেকে ভাবতে শুরু করলো কয়েক সেকেন্ড। মিনিট 10 পর লাল মিয়া সহ সবাই বদরু হাবলু সুফিয়ানের বাড়িতে উপস্থিত। ঠিক সেই মুহূর্তে সুফিয়ান দরজা খুলে ঘর থেকে বের হয়, তবে অন্য রূপে। তার গায়ে গাঢ় কালো কোট, কালো বোতামে অন্ধকারে চিকচিক করছে, বাঁকাতে কালো পশমের শালটা জড়িয়েছে, আর কোমরে প্রাচীর স্টিলের বাঁধা তরোয়ার প্রভাবশালী করে তুলেছে নিজেকে ইস্পাতের মতো ধারালোতা। সেই চোখে এক ঠান্ডা আত্মবিশ্বাস। সে পুরো আলিমনগর তার চোখের নখে আটকে গেছে। কিন্তু সুলেমান আজ দেখলো ভিন্ন কিছু। লাল মিয়ার ঠোঁটের কোণে অচেনা এক হাসি, চোখে যেন তীব্র আশ্চর্যের ঝিলিক। একটা মানুষ কি সত্যি একজন কৃষক, নাকি তার ভেতরে লুকানো অনেক রূপ? সুলেমান থমকে গেল। মুহূর্তের মধ্যে বুঝে গেল আজকে সে যে মানুষকে দেখছে সে আগের সেই নম্র সুফিয়ান হায়দার নয়। তার ভেতরে কিছুটা বদলে গেছে। আর সেই পরিবর্তনের রূপ দেখে সুলেমান অবাক হয়ে শুধু ফিসফিস করে বলল, এমন রূপ? কেমন রূপ আপনার? শহরে বাবুদের মতো লাগছে। সুফিয়ান ফিসফিসে বলল। বাক্যটি শুনে ফেললো, তলোয়ার হাতে নিয়ে বলল, আমার আসল রূপ ওরা দেখবে।